রুদ্র কিছু না বলে হাসলো। মাছ ভাজা শেষ করে মাছের তরকারি বসিয়ে দিল। ভাত আগেই রান্না করা হয়ে গেছে। রোবানাহার সবজি কাটার পর রুদ্র সেগুলো টেবিলে নিয়ে রাখতে লাগলো এক এক করে। বলা বাহুল্য, রুদ্র প্রায়ই তার মা চাচিকে রান্নাঘরে সাহায্য করে। ঈশানী থালা বাসন পরিষ্কার করে টেবিলে এনে রেখেছেন। আজ রুদ্রদের বাড়িতে এক টেবিলে জায়গা হবে না, এক একজন এক এক জায়গায় বসে পড়েছে খেতে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ বা মেঝেতে। রুদ্র মেঝেতে বসে খাচ্ছে। তার এক পাশে বসেছে আশফি ও আশার, সামনাসামনি বসেছে তটিনী, আলপনা ও শশী। শিশির টেবিলে বসে চশমা ঠেলতে ঠেলতে খাচ্ছে। তটিনীর খালাতো কাজিন দুটো নিজের মায়ের হাতে খাচ্ছে। মুরব্বীরা সবাই টেবিলে বসেছে। খাওয়া দাওয়া পাক চুকিয়ে সবাই এসির পাওয়ার বাড়িয়ে বসে আছেন। আশারিয়া আহমেদ হেসে বললেন। ঈশানী কোকা কোলা গ্লাসে ঢেলে এগিয়ে দিয়ে বললেন, আপনাদের পেয়ে আমাদের অনেক ভালো লাগছে, কতদিন পর সবাই একসাথে। আশফাক আহমেদ দিল খোলা মানুষ, তিনি চট করে বললেন, এই ফাঁকে সবাই মিলে একসাথে একটা ট্যুর দিলে কেমন হয়? লাফিয়ে উঠল তটিনী, চাচার সাথে তাল মিলিয়ে বলল, অবশ্যই অবশ্যই আমি যাব। ঈশানী মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তাহসিন ইরফান আধ পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, যেহেতু এতদিন পরে একসাথে, সেহেতু একটু ঘোরাঘুরি করা যায়, কি বলো রোবা? রোবানাহাট রুদ্রের দিকে তাকালেন। রুদ্রের সহজ উত্তর। অবশেষে সবাই মতামত দিল। তটিনীকে আর পাইকে সে নেচে নেচে বাড়ি মাথায় তুলছে। রাজ ও ইরফান ট্যুরে যাবে বলে দারাজে শার্ট প্যান্ট অর্ডার করতে বসে গেছে। রোবানাহার ও ঈশানীর সাথে আশারিয়া ও ঈশানীর বোন অনলাইনে জামা কাপড় দেখা শুরু করেছেন। বাড়িতে যেন হঠাৎ করে ঈদ লেগে গেছে। শুধু আমাদের তটিনী নেচে বেড়াচ্ছে একা একা। কিন্তু চোখ ফাঁকি দিতে পারছে না রুদ্রের। সোফায় বসে পর্যবেক্ষণ করে চলেছে রুদ্র। মাঝে মধ্যে চোখও রাঙাচ্ছে। তার মধ্যে ডাক দিলেন ঈশানী। তটিনীকে অনলাইনে কাপড় দেখাতে বসিয়ে দিলেন তিনি। চঞ্চল তটিনী নাক ফুলিয়ে বলল, তুমি দেখো মা, তুমি যা কিনে দিবে আমি তাই পরবো। শশী চশমা ঠেলে বলল, নিজের কোনো পছন্দ নেই। তটিনী সেটা কানে নিল না। সে আবারও দুটো বাচ্চার সাথে ছুটতে ব্যস্ত। শশী নিজের ভাই শিশিরকে ফিসফিস করে বলল, তটিনীর বয়স কত যেন ভাই? শিশির বলল। শশী ভ্রু চুলকে বলল, এই বয়সে এত চঞ্চল, ওর কি কোনো প্রবলেম আছে? শিশির অবাক হয়ে বলল। শশী কথা কাটাতে বলল, না কিছু না, এমনি বললাম, অতিরিক্ত চঞ্চল তো। শিশিরের কথার প্রত্যুত্তরে শশী চুপ হয়ে গেল। হয়তো তার ভাই সত্যিই বলেছে, কারণ তার ভাই অনেক বই পড়ে, আর যারা বই পড়ে তাদের অনেক জ্ঞান থাকে। তটিনীরা ট্যুরে যাচ্ছে, তাও আবার বড় সড়ো ট্যুর। সিলেটের মাটিতে তটিনীর কখনো পা রাখা হয়নি, সেজন্য সে অনেকটাই বেশি এক্সাইটেড। রাতের মধ্যে সবকিছু গুছিয়ে রাখা হয়েছিল। সকালের দিকে মাইক্রোতে সবাই চেপে বসে পড়ল। তটিনী চিল্লিয়ে বলল, হুররে, এবার যাচ্ছি ট্যুরে সিলেট। রুদ্র সামনের সিট থেকে কান চেপে ধরল। শশী ভ্রু কুচকে তাকিয়ে রইল। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই শহরটি দেশের অত্যাধিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের পাথর বালির গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। সিলেট শহরের কেন্দ্রস্থল সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চা বাগান, শাহজালালের মাজার,
সিটি পয়েন্ট, শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এ শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। আসে বিপুল সংখ্যক পর্যটক। এছাড়াও রয়েছে জাংলফ, রাতারগুল, বিছানাকান্দি ও সাদা পাথর। জাংলফ প্রাকৃতিক কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার প্রদর্শনীয় স্থানগুলোর মধ্যে জাংলক সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে প্রাকৃতিক দানের রূপের পসরা সাজিয়ে আছে জাংলপ। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউক ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাংলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাংলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহ করে। সিলেটের জাংলংয়ে বড় সড়ো ট্যুর দেওয়ার আনন্দে তটিনীর খুশি যেন ধরা যায় না। রুদ্র বলেছে পারলে সিলেট আরও অন্য জায়গাতেও নিয়ে যাবে। মেদিনীতে ঝিরিঝিরি বর্ষণ নেমেছে। বাতাসের দাপটে ধুলোবালি ওড়াউড়ি করছে চারিদিকে। ঝিরিঝিরি বর্ষণ শুরু হওয়ার মধ্যেই বাহিরে ঘোরাঘুরি করা দর্শকরা রিসর্টে ঢুকে গেছে। এই অন্ধকারের বৃষ্টিতে ভিজে যাওয়া প্রকৃতি কন্যা জাংলংকে যেন আরও সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে। ধুলোকণা চোখে মুখে পড়তে পারে, সেজন্য রিসর্টে অবস্থানকৃত ব্যক্তিরা জানালা আটকে দিয়েছে অনেক আগে। ধুলোবালি উড়ানো এই বর্ষণে জাংলংয়ের রিসোর্টের প্রবেশদ্বারে থামলো একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ছোটখাটো মাইক্রোবাস থেকে নেমে আসলো একে একে রুদ্র, তটিনী ও তাদের পরিবারের লোকজন। রাত তখন 8টা। মাইক্রো থেকে নেমে সবাই দৌড়ে রিসর্টের দিকে এগোচ্ছে। এই ধুলোবালি উড়ানো আবহাওয়াতেও তটিনী দুহাত দুদিকে মেলে দিয়ে চিৎকার করে বলছে, সবকিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, পরে সব দেখিস, আপাতত নিজেকে বাঁচা। অগত্যা তটিনীর আর রাতে ঘোরাঘুরি করা হলো না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই আরামের ঘুম দিল কাঁথা মুড়িয়ে জাংলংয়ের রিসোর্টে। রৌদ্রোজ্জ্বল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বাতাসে বইছে শীতল হাওয়া। সময় তখন ভোর 7টা। রাতের মধ্যভাগে আকাশের কান্না থেমে আস্তে আস্তে আবারও মেঘ জমতে শুরু করেছিল। অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে প্রভাতের আলো ফুটে উঠতেই সূর্যি মামা নিজের ক্ষমতা দেখালেন অল্প করে। ঘুমু ঘুমু চোখে তাকালো তটিনী। মুঠোফোন বের করে সময় দেখে নিল। 8টা এখনো বাজেনি। সে উঠে ফ্রেশ হয়ে নিল। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে, যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেট হচ্ছে 2টি পাতা একটি কুড়ির সবুজ রঙের নয়নাভিরাম চারণভূমি। হজরত শাহজালাল ও হজরত শাহপরান সহ 360 আউটলিয়ার পণ্যভূমি। এখানে জন্মেছেন মরমী কবি হাসান রাজা, রাজা রমন দত্ত, আরকুম শাহ, দূরবীন শাহ ও শাহ আব্দুল করিমের মতো মরমী সাধকরা। প্রকৃতি কন্যা জাংলং সারা দেশে এক নামে পরিচিত, সিলেট জাংলং নামে। সেখানেই এসেছে তারা। সকালের নাস্তা শেষ করে 9টার পর রিসোর্ট থেকে বের হলো সবাই। তটিনী জিন্স ও টি শার্ট পরেছে। রোবানাহার ও ঈশানী যেন যুবতী হয়ে গেছেন হঠাৎ করেই। দুজনেই জিন্স ও ফতুয়া পরেছেন। নিজেদের বউদের দেখে হতভম্ব দুই ভাই। সাথে যোগ দিয়েছে আশারিয়া আহমেদ। আলপনা ও শশী জিন্স ও টি শার্ট পরেছে। সবার মধ্যেই পর্যটক ভাব। জাংলংয়ের পানিতে নেমেছে সবাই। এত শান্তি যেন আর কোথাও নেই। চারিদিকে সকালের শীতল বাতাস বইছে। এজন্যই বুঝি সবাই সিলেটকে শান্তির শহর বলে। ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ মিলন মেলা যেন এই জাংলং। কেউ কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ কেউ বা ছবি তুলছে, কেউ কেউ আবার নৌকা চড়ে ব্রিজের কাছে গিয়ে ফিরে আসছে। আস্তে আস্তে সব দোকানপাট খুলছে দোকানিরা। তটিনী পানিতে লাফাচ্ছে। সাথে যোগ দিয়েছে 2 পিচ্চি কাজিন। রুদ্র কোমরে হাত রেখে বলল, এখানেই লাফাতে থাক, দূরে যাস না। সাঁতার জানিস না কিন্তু তুই। তটিনী বাধ্য মেয়ের মতো করে মাথা নাড়ালো। রুদ্র মোবাইলের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। এদিকে রাজ ও তুরফান হাফ প্যান্ট পরে পানিতে নেমেছে। দুজনের খুশি যেন ধরছে না। তুরফান ও রাজ সাঁতার জানে, সেজন্য তারা গভীরে গিয়ে সাঁতরাচ্ছে। তটিনীর তা দেখে মন খারাপ হলো।
রুদ্র তখন ছবি তুলতে ব্যস্ত। তটিনী তুরফানকে ডেকে বলল, এই ভাই, আমাকেও নে না, আমিও তোদের সাথে সাঁতরাবো। তুরফান তটিনীর থেকে 1 বছরের ছোট, কিন্তু লম্বার কারণে বোঝার উপায় নেই কে ছোট কে বড়। তুরফান বড় ভাইয়ের মতো করে বলল, একদম না বোন, তুই সাঁতার জানিস না, পরে ডুবে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, আরে ডুববো না, তোরা দুটোই ধরে রাখবি আর আমি সাঁতরাবো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকালো। রাজ ইশারায় মানা করতেই তুরফান বলল, না রে, তুই বরং বাবাকে বল যা। অগত্যা তটিনী বাবার দিকে তাকালো। তাহের ইফাত পানির উপর একটি পাথরে বসে আছেন। তটিনী সেদিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ধরে সাঁতার কাটাও না বাবা, প্লিজ। তাহের ইফাত উঠে দাঁড়ালেন। মেয়েকে নিজের 2 হাতে তুলে রাজদের কাছাকাছি নিয়ে গেলেন। তটিনী বিশ্ব জয় করার মতো আনন্দ পেল। রাজ ও তুরফানের ভেংচি কেটে সে সাঁতার কাটতে লাগলো। তাহের ইফাত কিছু সময় পরই বললেন, হাতে ব্যথা কমছে মা, চল পরে যাই। তটিনী বাবার কথা মেনে নিল। পাড়ে আসার পর রাজ মুখ ভেংচি কেটে ফিরিয়ে দিয়ে বলল, এবার কি করবি? তটিনী নাক ফুলিয়ে রুদ্রকে চেপে ধরলো। রুদ্র অবাক হয়ে বলল, কি হলো তোর? তটিনী কাদো কাদো মুখ করে বলল, সাঁতার শিখবো রুদ্র ভাই। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বাপকে বল। বাবা তো কিছুক্ষণ পরেই হয়রান হয়ে গেছে। কিছুক্ষণ হলেও তো কেটেছিস, তাহলে আর মন খারাপ কিসের? আমি আরো সাঁতার কাটবো। রুদ্র পানিতে নেমে বলল। আয়। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকিয়ে ভেংচি কাটলো। রুদ্র সেটা দেখে হেসে বলল, সব সময় সবকিছু নিয়ে প্রতিযোগিতা না করলে চলে না তোর। তটিনী পাম মারতে বলল, আপনি কত ভালো রুদ্র ভাই, আপনার কত এনার্জি বলুন। আপনার কাছে তো কুস্তিওয়ালারাও ফেল। রুদ্র মিনমিন করে বলল, বেশি বেশি হয়ে গেল না? জাংলংয়ে 2 দিন থেকে তটিনীরা পথ বদলালো। গাড়িতে করে রওনা হলো সিলেটের অন্য আরেকটি পর্যটন স্থানে। শাহপরান ও শাহজালাল ঘুরে তারা স্টেডিয়ামে গেল। চারিদিকে বিস্তৃত চা বাগান, সবুজে ঘেরা চারিদিক। একদল চা পাতা সংগ্রহ করতে ব্যস্ত, কেউ কেউ আবার এসেছে পিকনিক করতে। এত এত মানুষের মধ্যে নিজেকে অনুভব করে তটিনীর মন যেন নেচে উঠল। চা বাগান ঘুরে সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টের দুপুরের খাবার খেলো তারা। তারপর রাতের বাসে করে রওনা দিল রাজধানীতে। সময় চলে গেল তীব্র বেগে। তটিনী 9ম থেকে 10মে উঠে গেল। রুদ্র তখন 2nd ইয়ারের পরীক্ষা শেষ করে বাসায় বসে আছে। হাতে তার অফুরন্ত সময়। তখন আমাদের তটিনীর বয়স 17তে গিয়ে ঠেকেছে। এই দীর্ঘ ছুটিতে রুদ্র আবারও বন্ধুদের নিয়ে ট্যুর দেবে বলে ভাবল। বরাবরের মতো যেন আগ্রহ আকাশ থেকে পড়ল তটিনীর, কিন্তু রাজি হলো না রুদ্র। বলল, এসএসসি পাশ কর, তখন কাশ্মীরে ঘুরতে নিয়ে যাব। তটিনীর চোখের জলে নাকের জলে এক করেও রুদ্রকে গলাতে পারল না। রুদ্র বন্ধুদের নিয়েই ট্যুরে দিল দার্জিলিংয়ে। কিছুটা অভিমান নিয়ে তটিনী পড়াতে মন দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো রুদ্রকে আর কখনো কোনো ট্যুরে নিতে বলবে না। তটিনীর সফট হার্টে ব্যাপক আঘাত লাগলো। জেদের বশে চঞ্চল তটিনী হঠাৎ সিরিয়াস হলো সবকিছুতে। স্কুল কামাই করা মেয়েটি নিয়মিত স্কুলে যাতায়াত করতে লাগলো। নিজের মেয়ের চেঞ্জ দেখে মনে মনে খুশি হলেও চিন্তা হচ্ছিল ঈশানীর। মেয়ে হঠাৎ করে এভাবে চুপচাপ হলো কেন? রুদ্র ট্যুর থেকে আসার পর 1 মাস সহ্য করতে না পেরে তটিনীর অভিমান ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। মাথায় হাত রাখতেই তটিনী হু হু করে কেঁদে অভিযোগ করলো, আপনি আমাকে কেন ট্যুরে নেননি রুদ্র ভাই? রুদ্র কানে ধরে বলল, আমি জীবনে যেখানেই যাই না কেন তোকে সাথে নিয়ে যাব মা। তবুও তুই এরকম সিরিয়াস অভিমান করিস না। কখনো বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে গেলেও তোর জন্য আলাদা টিকিট নিব যাতে তুই যেতে পারিস। বিনিময়ে তটিনী মুখ ভেঙচি কেটে বলল, আপনাকে কোন মেয়ে বিয়ে করবে রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, সময় হলে দেখতে পাবি কে করে। তটিনী আবারও আগের মতো হলো, কিন্তু রুদ্রের সাথে মেশাটা কমিয়ে দিল। হয়তো বয়স বাড়ছে বলে ম্যাচিউরিটি এসেছে একটু।
কিন্তু রুদ্র আগের তটিনীকে মিস করতে লাগলো ভীষণভাবে। পিচ্চি মেয়েটা বড় হলো কেন? তটিনী আজকাল রুদ্রের আশেপাশে আসে না, কিছু বললেও মাথা নিচু করে বলে। রুদ্র হাত ধরে জিজ্ঞেস করেছিল, পাল্টে যাচ্ছিস কেন তুই? তটিনী লজ্জা পেয়ে বলেছিল, বড় হচ্ছি রুদ্র ভাই। তটিনীর বড় হওয়াটা রুদ্র মানতে পারল না। আগের তটিনীকে মিস করতে লাগলো প্রতিনিয়ত। তটিনী এসএসসি পার করলো, রুদ্র তখন অনার্স লাস্ট ইয়ারে পড়ে। তটিনীর বয়স হলো 18। অ্যাডমিশন নিয়ে কলেজেও চান্স হয়ে গেল তার। বেচারা রুদ্র ভাই শুধু অসহায় হয়ে চেয়ে রইল তটিনীর বড় হওয়া দেখতে লাগলো। আগের তটিনী আর এখনকার তটিনীর মধ্যে বিস্তর ফারাক। এই তটিনী লজ্জা পায়, আর আগের তটিনী সে ছিল মুখ পাতলা। রুদ্র নিজের এই অনুভূতির কোনো নাম দিতে পারল না। সে অনেক কিছু বুঝেও চুপ করে যায়। মা বাবা চাচা চাচির একমাত্র আদরের মেয়ে তটিনী। সে যদি ভাগ বসায় তো পুরো গোষ্ঠী তাকে কি করবে কে জানে। রুদ্র নিজের অনুভূতি চেপে যেতে লাগলো, চুপ হয়ে দেখতে লাগলো তটিনীর বড় হওয়া। রুদ্র যখন গ্র্যাজুয়েট হলো তখন তটিনী ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বিদেশে উচ্চ শিক্ষার জন্য সব ব্যবস্থা করা হলো। রুদ্র নিজের অনুভূতি চেপে রেখে 6 মাসের মধ্যে বিদেশে পাড়ি জমালো। তটিনী কলেজ লাইফের ইতি টানলো। যে মেয়েটির পড়াশোনা ভালো লাগতো না সে মেডিকেলে চান্স পেতে পুরো দমে পড়তে লাগলো এবং ফলাফলও পেল ভালো। সিলেটের ওসমানীতে চান্স পেয়ে তটিনী রাজধানী ত্যাগ করলো। রুদ্র যাও একটু একটু খোঁজ নিতে পারতো, এখন তাও পারে না। একজন যুবতী মেয়েকে তো আর প্রতিদিন ফোন দেওয়া যায় না। সপ্তাহে একবার 5 মিনিটের মতো কথোপকথন, এই তো, তাও কাজিন ভাই হিসেবে। রুদ্র পুরোটা সময় গম্ভীর থাকে। তুই থেকে তুমিতে এসেছে তার সম্বোধন। তাদের সম্পর্কের এই দেয়ালটা ঠিক কিভাবে উঠলো সেটা রুদ্র ভেবেও বের করতে পারে না। কারণ শুধু একটাই হতে পারে যে তটিনীর বড় হওয়া। কিন্তু একটা মানুষ কি এত দ্রুত বড় হয়ে যেতে পারে? এত দ্রুত কিভাবে পাল্টে যেতে পারে একটা মানুষ? এই তো এভাবেই চলতে লাগলো। তটিনীর পড়াশোনা চলতে লাগলো পুরো দমে। ডাক্তারি পড়া, ছুটিতে হোস্টেলের বান্ধবীদের সাথে একটু একটু ঘোরাঘুরি, ঈদে বাবা মাকে দেখতে যাওয়া, এই তো। এই যে এই চেঞ্জটা, এই পরিবর্তনটা হয়েছে অবশ্যই নিশ্চয়ই কোনো কারণে। আমাদের জীবনে একটা ধাক্কা খাওয়াটা খুব জরুরি, যার জন্য আমাদের পরিবর্তিত হতে হয়। জীবনে ধাক্কা না খেলে আমরা বড় হই না। আমাদের আত্মসম্মান বা ম্যাচুরিটি বাড়াতে একটা ধাক্কাই যথেষ্ট। চঞ্চল তটিনী সবার আড়ালে কোনো একটা ধাক্কা পেয়েছে। ওই ধাক্কাটাই তাকে আত্মসম্মান বুঝতার একটি মেয়ে বানিয়ে দিয়েছে। রাত তখন 12টা। হোস্টেলের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে আছে তটিনী। মন খারাপের মেঘেরা তাকে চেপে ধরেছে। চোখ টলমল করছে নোনা জলে। বুকে চেপে আছে এক সমুদ্র কষ্ট, যা কাউকে কখনো বলা হয়নি। তটিনী জানে না সে কখনো বলতে পারবে কিনা, শুধু জানে সে মারাত্মক ভুল করে ফেলেছে। এমন ভুলের কারণে তাকে অভিনয় করে যেতে হচ্ছে প্রতিনিয়ত। সে জানে না সে আবারও আগের মতো হতে পারবে কিনা। সে জানে না আগের মতো রুদ্রকে রুদ্র ভাই বলে জড়িয়ে ধরতে পারবে কিনা, হাজারটা বায়না করতে পারবে কিনা। আফসোসে তার বুকে পাহাড় জমা হলো। সেই পাহাড় সাগরে পরিণত হয়ে তটিনীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। অন্ধকার মন খারাপি আকাশ দিয়ে তাকিয়ে রইল তটিনী। অভিযোগ করে ফেললো সম্পূর্ণ বেখেয়ালে।